হতে পারে 100 বার। সিবিআই কে তো ব্যবহার করা হচ্ছে, সিবিআই কে তো অপব্যবহার করা হচ্ছে। আমি এইখানকার কলকাতার তদন্তে সিবিআই কথা কেন বললাম না, কলকাতা তদন্তে যে সিবিআই সেটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। দুটোর মধ্যে নিশ্চয়ই আমাদের কাছে আলাদা একটু ফারাক লাগছে, সেই জন্য বললাম। বাকি সিবিআইডি নিয়ে আমাদের তো বক্তব্য পরিষ্কার আছে, আমাদের অনেক দিক থেকে আমাদের বক্তব্য। সোনিয়া গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তারা ইডির দপ্তর যেতে ভয় পাননি, রাহুল গান্ধীকে 52 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু আজ বাংলায় যিনি খোকাবাবু, তিনি ইডি দপ্তর যেতে না যেতে হয়, তার জন্য বারবার সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে। অর্থাৎ ইডি সিবিআই করে আমাদের কোনো ভরসা নেই, যেহেতু মাঝখানে কোর্ট আছে, কোর্টের ভরসায় আমরা আছি। কোর্টের তত্ত্বাবধানে যেহেতু সিবিআই তদন্ত হচ্ছে, তাই আশা তো করবো যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ দেখি কি হয়, কিন্তু আশা ধীরে ধীরে ক্ষীণ হতে যাচ্ছে। 35 দিনে 29 জনের মৃত্যু হয়েছে, রাজ্য সরকার দাবি করছে জুনিয়র ডাক্তাররা কাজ করছে না। তাই এই পরিস্থিতি 29 পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু কোন হাসপাতালে কতজনের মৃত্যু সেটা উল্লেখ করছে না। তার পাশাপাশি আরেকটি বিষয় যেটা অ্যাড করবো, যে রাজ্য সরকার এই ক্ষতিপূরণ দিয়ে তারা কি কোন রকম চেষ্টা করছে যে রাজ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্যের যে বেহাল অবস্থা সেটা ধামাচাপা দেওয়ার। প্রথম দিন থেকে তো রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা শুধু নয়, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং দুর্নীতির কারণে একটা আমাদের ঘরের বোন বলুন, মেয়ে বলুন, যে শুধুমাত্র মানুষকে সেবা করার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। তারপর তার বাড়িতে গিয়ে বলা হলো তোমাদের অসুবিধা হলে টাকার ব্যবস্থা হবে। আরজি করে ডাক্তারদেরকে বলা হলো যে ধর্ষিত হয়ে খুন হয়েছে তার নামে আরজিকর হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং করে দেওয়া হবে, তারই নামে উৎসর্গ করা হবে। বতলা শেষ ছিল না, 7 দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে সব আসামি। 4-5জন এখনো বাকি আছে, সেটাও জেনে গেছিলেন মুখ্যমন্ত্রীর দলের লোকরা, মুখ্যমন্ত্রীর আধিকারিকরা জেনে গেছিলেন সে সুইসাইড করেছে। অর্থাৎ প্রথম দিন থেকে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য অপারেশন ধামাচাপা শুরু হয়েছে। কিন্তু ক্রমশ মানুষের যে সমর্থন পেয়ে যাবে, এটা মুখ্যমন্ত্রীর ধারণার বাইরে ছিল। মুখ্যমন্ত্রীর ধারণা ছিল তিনি পশ্চিমবঙ্গে একাই আন্দোলনকারী, বাকি সব যারা আছে তারা আন্দোলন জানে না। কিন্তু একটা আন্দোলনকারী একজন মুখ্যমন্ত্রী, তার কি অবস্থা যে তিনি আজকে বাংলার আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি আজকে ষড়যন্ত্রে মত্ত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতই যদি আপনার মৃত ব্যক্তিদের জন্য দরদ থাকে, তাহলে এই বাংলায় 29 জন নয়, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? আপনাকে জুনিয়র ডাক্তাররা চ্যালেঞ্জ করেছে, তথ্য দিয়ে প্রমাণ করুন যে তাদের কারণে কোথায় মৃত্যু হয়েছে। কোভিডের সময় কত মৃত্যু হয়েছিল আপনি জিজ্ঞেস করে বলতেন, বলা যাবে না। ডেঙ্গুতে কত মৃত্যু হয় আমরা জানি না। আপনাকে জিজ্ঞেস করি, মর্গে যে মৃতদেহকে ধর্ষণ করা হতো, তাদের জন্য কি কোনো খবর আছে আপনার? মর্গ থেকে যে দেহ লোপাট করে বাজারে বিক্রি হয়ে যেত, তাদের পরিবারকে কিছু দেওয়া হবে কি? আজকে আপনি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, কারণ আপনি দিশেহারা হয়ে গেছেন। দিশেহারায় এখন এক কথা বলছেন, তারপর এক কথা বলছেন। আপনি চেষ্টা করলেন স্বাস্থ্য সচিবকে দিয়ে একবার আলোচনা ডাকা, চেষ্টা করলেন মুখ্য সচিবকে দিয়ে আলোচনা ডেকে একবার, তারপরে নিজে উপস্থিত থাকবো বললেন। অর্থাৎ মানুষের কাছে আপনি বার্তা দিচ্ছেন যে আমি চাইছি, ডাক্তাররা চাইছে না, আমি ভালো, জগৎ খারাপ। পাশাপাশি আপনি বলছেন কি আমি দরকার হলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাখি। ডাক্তাররা কেউ চেয়ার চাইনি, কেউ বলতে পারবে না যে যারা আন্দোলনকারী তারা চেয়ার চেয়েছে। চেয়ার আপনি থাকুন, কিন্তু সে চেয়ারের দখল ডাক্তাররা নিতে যাচ্ছে না। আপনি নিজে ভয় পাচ্ছেন আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে সেই চেয়ারের দখল নিতে যাবে কিনা। আপনার দলের মধ্যে উপদল তৈরি হয়ে গেছে, আপনার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে, ইন্টারনাল রামলিংস আপনার দলে বাড়ছে, আপনি নিজে আতঙ্কিত। তাই একদিকে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের সঙ্গে ডাক্তারদের সংঘাতের বাতাবরণ তৈরি করছেন, ডাক্তারদেরকে ভিলেন বাড়াচ্ছেন সাধারণ মানুষের চোখে, এবং উল্টো দিকে আপনার নিজের দলের যে অন্তর্দ্বন্দ্ব সেটাকে সামাল দেওয়ার জন্য আপনি আরেকটা নাটক করে বলছেন মুখ্যমন্ত্রীর পদ আপনি ত্যাগ করতে পারেন। এই সমস্ত ঢপবাজি বাংলার মানুষ ধরে ফেলেছে, আর চলবে না। 4 তারিখ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্র বিক্ষোভ হয় এবং সেখানে দেখা যায় যে নম্বর বাড়ানোর মতো ঘটনা ছাত্রদের মধ্যে থেকে করা হয়
এবং অ্যাপ্লিকেশন শিট রীতিমতো বার করে যে নাম্বার চেঞ্জ করা হয়, পরবর্তীকালে প্রিন্সিপাল, ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনরা তাদেরকে সাহায্য করে। তো এইভাবে যে দিনের পর দিন নাম্বার বাড়িয়ে দেখুন এখানে যারা ডাক্তারদের যারা সিনিয়র, বড় বড় সিনিয়র ডাক্তার যারা এখনো মেডিকেল কলেজে শিক্ষকতা করে, তাদের যে সমস্ত বক্তব্য বেরিয়ে আসছে আমাদের ভয় লাগছে। আমাদের জানা ছিল না এত কিছু কথা। আজকে আরজি করের মেয়েটা সে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়ার পর বাংলা মানুষের কিন্তু চোখটা খুলে দিয়ে গেল। ব্যাচের পর ব্যাচ শিক্ষক ডাক্তাররা বলছে, ব্যাচের পর ব্যাচ ছাত্ররা পাশ করছে শুধু পয়সা দিয়ে, ঘুষ দিয়ে। প্রশ্নপত্র কিনে এবং উত্তরপত্র কিনে, দুটোই পাওয়া যায়। প্রশ্নপত্র কিনতে পাওয়া যায়, উত্তরপত্র কিনতে পাওয়া যায়। আবার যখন লিখবেন, লেখার পত্রের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় তারও ব্যবস্থা পাওয়া যায়। সেখানে সিসিটিভিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যারা গার্ড দিব তাদেরকে বাধা না দেওয়ার ব্যবস্থা আছে। গ্যারেন্টি কি? পয়সা ফেঁকো, তামাশা দেখো। ঠিক আছে, পয়সা দিয়ে ডাক্তার হোক, এটা বাংলার স্বাস্থ্য ভবনের নতুন স্লোগান। এবার সেই ডাক্তাররা বলছে যে সমস্ত ব্যাচের পর ব্যাচ ডাক্তার বার হচ্ছে তারা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেনে না, জানে না, বোঝে না। মানে আগামী দিনে আপনার ঘাড়ে ব্যথা হলে বলবে মাথায় গ্যাস্ট্রিক, পেটের সমস্যা হলে বলবে হার্টে নিউমোনিয়া। কোন দিকে যাবে না? আমাদের ভয়ঙ্কর দিন আসছে, এটা যেন মাথায় থাকে। যাদেরকে আমরা বলি যে জীবন্ত ভগবান, তারা যদি এরকম চিটিংবাজি করে আমাদের ডাক্তারে আমাদের প্রাণ বাঁচাতে আসে, তাহলে আমার আপনার প্রাণ কি থাকবে? আমি মনে করি যারা এ কাজ করেছে, অর্থাৎ চিটিং করে ডাক্তার বানিয়েছে, এবং যারা চিটিং করে ডাক্তার হয়েছে, এরা সবাই দেশদ্রোহী আমি মনে করি। কারণ ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের আপনাদের মতো